একটু পুরনো পুরনো পেছনের দিকে একটু চলে যাব, পেছনের কিছু ভিডিওর দিকে চলে যাব। হ্যাঁ, কদিন বেশ 10-15 দিন আগে আমি রবি প্রিয়াঙ্কাকে নিয়ে দুটো ভিডিও করেছিলাম। তাতে আমাকে অনেকে এসে বলেছিল, মানে আসল জিসটা তুলে দিয়েছিলাম, আমার মনের কথা তুলে দিয়েছিলাম, আমার যেগুলো মনে হয়েছে, যে এগুলো মনে হয় ঠিক হচ্ছে না। তো তখন আমাকে কিছু ভিউয়ার্স, ওর কাছের কিছু ভিউয়ার্স এসে আমাকে জটপট নাস্তি কমেন্ট করে গেছে। কেন বলছেন, ওরা খুব ভদ্র মানুষ, হ্যানা ত্যানা, নেগেটিভ কমেন্ট যাকে বলে, নেগেটিভ কমেন্ট। তো আমি স্টপ হয়ে গেছি বলতে আমি এইদিকে মামুনকে নিয়ে ভিডিও করতে ব্যস্ত ছিলাম, ওই দিকটা আমি আর খেয়াল করিনি। তো এটা খেয়াল করেছি, আমি লাস্ট ভিডিওটা যেদিনকে দিয়েছি, ওকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি, মানে সমালোচনামূলক একটা ভিডিও দিয়েছি, যেদিনকে ও কল রিভিল করেছিল এবং আমি বলেছিলাম যে কল রিভিলটা কত বড় অন্যায় করেছে, এটাও একটা আইন বিরুদ্ধ কাজ। তো তখন একটা ভিডিও দিয়েছিল, আইনের পরামর্শ নিয়েই করেছিল। তো যাই হোক, আমি একটা ভিডিও করার পরে ও বুঝতে, এবং অবশ্যই আমি নেগেটিভ, মানে ওর অন্যায়গুলো তুলে দিয়েছিলাম। এবং যখন নাকি টোটাল ওয়াইটি, টোটাল ইউটিউবের সবাই ওর বাহবা, ওর বৌদি খুব খারাপ, দাদা ভীষণ ভালো, অবশ্যই বৌদি খারাপ, সে বিষয়টা আসবো, খারাপ কতটা খারাপ বলবো। তো সেইটা নিয়ে সবাই বাহবা দিয়ে, সত্যি ওর এত সুন্দর দাদার জীবনটা এরকম নষ্ট হয়ে গেল, সত্যি ও খুব ভালো করেছে, একদম ওয়াও করে কয়েকটা ভিডিও নেমেছে, কয়েকজন ক্রিয়েটার করেছে, আমি দেখেছি, আমার চোখ এড়ায়নি, পজিটিভ ভিডিও করেছে। তো তারপরে আমি করেছি দুটো নেগেটিভ ভিডিও, অর্থাৎ ওর আসলিয়াতটা আমার চোখে যেটা মনে হয়েছে সেটা আমি তুলে দিয়েছি। দেওয়ার পরে লাস্ট যে ভিডিওটা করেছি, তারপরে আর ও ভিডিও দেয়নি, মানে কন্ট্রোভার্সিয়াল ভিডিও, মানে ওই কি বলবো, ওই কল রিভিল ভিডিও আর আসেনি। তারপরে একটা নর্মাল ভিডিও, তারপরেই চাকদায় বিয়ে বাড়িতে এসেছিলো, তারপরে মোড় ঘুরে গেছিলো। কিন্তু এর মাঝখানে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, যেটা আমার চোখ এড়িয়ে গেছে। কমিউনিটি পোস্টটা অবশ্যই আমার জন্য ছিল, কারণ টোটাল ইউটিউব তখন ওর পক্ষে ভিডিও করছিল, আমি একমাত্র আমি ছিলাম ওর সত্যিটা তুলে দেওয়ার জন্য, যে একটা নববধূ, তার কল কিভাবে রিভিল হয়েছে, একটা মেয়ের ফেস লস হয়েছে, তার সাথে ওর দাদাকে কতটা ভালোবাসে, সম্মান করে, দাদারও ফেস লস হয়েছে, নামমাত্র বিয়ে হয়েছে, কিন্তু একটা রেখাপাত করে গেছে। এরপরেও যদি ওর দাদার বিয়ে ঠিক করতে যায়, বলতে হবে কিন্তু নামমাত্র, মানে বিয়ে হয়েছিল, একটা ট্যাগ কিন্তু দাদার পড়ে গেছে। এবং বৌদির যেভাবে কল রিভিল করেছে, এটা আইনত দণ্ডনীয় একটা কাজ করেছে, যদিও বলেছে আমি আইনি পরামর্শ নিয়ে করেছি, তারপরেও দেখেছি আমাদের সহ ক্রিয়েটার একটা ভিডিও তুলে দিয়েছে, যে ও আমাদের ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেছে, এবং তারপরে টুকু আজকে বলার জন্য ভিডিওটা করব। অবশ্যই আজকে বলবো। অনেকেই রেড়ে করে উঠেছিল আমার উপরে, মানে ভিউয়ার্সরা রেড়ে করে উঠেছিল, আমি ভুল, আমি ভালো, খুব ভালো, হ্যানা ত্যানা, অবশ্যই ভালো বলেছিলাম, যে হ্যাঁ দেখে মনে হয় শিক্ষিত পরিবার, স্বামী স্ত্রী, হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকেই মনে হয় কালচারাল ফ্যামিলি থেকে বিলং করে এবং ভদ্রস্থ। কিন্তু তারপরে যখন একটু অতীত ঘাটতে হয় না, আমরা যখন ভিডিও করি, তখন অতীত ঘাটতে গিয়ে দেখলাম সেই কাহিনীটাই আজকে তোমাদের বলবো। আর বলবো কল রিভিল হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন, আর ও কার পারমিশনে কল রিভিল করেছিল, এটা কতখানি অপরাধমূলক কাজ। আর এই কল রিভিলের অভ্যেস ওর আজকের না, ডে 1 থেকেই কল রিভিলের অভ্যেস আছে। তা বলি কি, এই যে নতুন বোনের বিয়ে হলো, লাস্ট দেখলাম বোনের একটা বিভৎস থাম্বনেল দিয়েছে, মানে কনকাঞ্জলি দিয়ে বোন বেরিয়ে যাচ্ছে, খুঁড়তো বোনই তো, মানে কাকিমার বোনের মেয়ের বিয়ে, যদি ভুল না বলি। তো যাই হোক, মনে হয় চাকদার বিষ্ণুপুর ওই দিকটায়, একটু গ্রাম সাইডে, চাকদা স্টেশন থেকে টোটো বা অটোতে যেতে হয়, ওই সাইডে বিয়েতে এসেছিলো। তো একটা বিভৎস একটা কান্নার থাম্বনেল দিয়ে একটা ভিডিও করেছে। সত্যি কথাই, পারমিশন নিয়েছো তো? এই যে বোনের যে থাম্বনেলটা, যে ছবিটা তুমি থাম্বনেলে ইউজ করেছো, পারমিশন নিয়েছো তো? যে বিভৎস কান্না তুমি তুলে দিয়েছো ইউটিউবের পর্দায়, পারমিশন নিয়েছো তো? কারণ আমার মনে হয় না যে এই করুণ কাহিনীগুলো, এই যে মেয়েদের বিদায়, এই বিদায়ের হ্যাঁ অবশ্যই তোলা যায়, কিছু মুহূর্ত তোলা যায়, কিন্তু তুমি যে মুহূর্তগুলো তুলে দিয়েছো, ওই রকম বিভৎস, মা কাঁদছে, ওই রকম বিভৎস। আর দেখে মনে হলো এই মেয়েটাকেও, মানে বিয়ে দেয় মেয়েরা কাঁদে, কিন্তু এইভাবে চ্যাংদোলা করে তাকে গাড়িতে তুলে দাও, আমার মনে হয়েছে এটা একটু সমালোচিত ব্যাপার। তো যাই হোক, তুমি তুলে দিয়েছো তো, মেয়েকে বলে দিয়েছো তো যে শ্বশুরবাড়িতে যাচ্ছিস, বোনকে কি জানো, অটো কল রেকর্ডটা চালু রাখতে, কারণ দরকার হতে পারে, এও তো নতুন জীবন শুরু করতে চলেছে। ওইটা ছিল অন্য বাড়ির মেয়ে, আর এটা তোমাদের বাড়ির মেয়ে অন্য বাড়িতে গেছে। তো যাই হোক, বললাম, মজা করলাম। তো চলো আজকে
প্রিয়াঙ্কাকে নিয়ে আজকে আমার কিছু কথা অনেক দিন বাদে ওর একটা কমিউনিটি পোস্ট আমার হঠাৎ করে চোখে পড়লো, আর সেটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর আজকের ডেটে দাঁড়িয়ে সবাই যখন বুঝতে পেরেছে তখন ওর আসল সত্যটা সবাই এখন তুলে দিচ্ছে, ভালো লাগছে যে মানুষকে বোঝাতে পেরেছি যে ও যে কলগুলো রিভিল করেছে। আবার বলছি, বউটা অন্যায় করেছে বা বৌদি বিয়ে করেছে, করার পরেই ফুলসজ্জাও হয়নি, বলছে আমার ছেলে পছন্দ না, বা মাল রিকভারি হয়েছে, বা বলেছে জল পড়া তেল পড়া, অবশ্যই বৌদির 100% বৌদির দোষ আছে। কিন্তু এটাও কিন্তু অপরাধমূলক কাজ হয়েছে, কলগুলো রিভিল করেছে, কারণ কি পাড়া প্রতিবেশীকে জানাতে হবে সে কতটা সত্যি, সেটা কোনো কারণই না। ও বৌদির ফেস বিক্রি করে রেভিনিউ জেনারেট করেছে। আর এই কথাটাই আমি বলেছিলাম, এবং পরবর্তীতে আমার সহ ক্রিয়েটাররা সবাই ওর আসল রূপটা বুঝতে পেরেছে। এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। তো চলো মূল পর্বে। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি বেশ ভালো আছি। তো ব্যাপারটা হচ্ছে, ইউটিউব এমন একটা জায়গা না, যত ইউটিউবে এই প্ল্যাটফর্মটা শক্ত করার জন্য মানুষ কত যে নিজেকে নিচে নামায়, মানে কিছু ব্লগার, সবাই না, কিছু মানুষকে না দেখলে বুঝতাম না। এই যে যেমন মামনকে দেখছি, এরকম প্রচুর আছে যে ভিউজের জন্য মানুষ কত নামায়। এই যে আমাদের দেওরের বৌদি, আজকে রোগকে বিক্রি করতে হয়েছে, মিথ্যে রোগকে বিক্রি করতে হয়েছে, হ্যাঁ ওকে নিয়েও ভিডিও হবে। রোগকে বিক্রি করে 2-2.5 লাখ সাবস্ক্রাইবার করেছে। যাই হোক, মানুষ যখন বুঝতে পেরেছে তখন মানুষ আর ভিউজ দেয় না। তো সেরকমই প্রিয়াঙ্কার চ্যানেলটা দেখলাম, বছর 5-এর চ্যানেল, কিন্তু কোনোভাবেই দাঁড় করাতে পারিনি। ইভেন হাজব্যান্ডকেও বিক্রি করেছে এক সময়, এমন করে ইন্টেনশিয়ালি ভিডিও দিয়েছে যেন হাজব্যান্ডের চারিত্রিক কোনো দোষ আছে, কিন্তু সেইভাবেই ভিডিওগুলোকে দিয়েছে। হ্যাঁ, এগুলো অনেকেই করে, কিন্তু নিজের হাজব্যান্ডকে এমন করে ভিডিও দেবো যে হাজব্যান্ডের একটু পরকীয়া, মানে একটু অন্য সম্পর্ক আছে, ওর সঙ্গে সংসারই করা যাচ্ছে না, যেটা কালকেও একটুখানি বলেছে। 6 দিন 7 দিনে আসে, সকাল 10টায় আবার ভোরবেলা উঠে বেরিয়ে যায়। আমি একা 2 ছেলেকে নিয়ে থাকি, প্রচুর মেয়েরা এরকম বাচ্চা মানুষ করে, আর হাজব্যান্ড বাইরে চাকরি করে। প্রচুর আমাদের দেশের সৈনিকরা আছে, প্রচুর যাদের বাড়িতে বউ, ছেলে মেয়ে, মা বাবা সবাই থাকে, তারা দেশের কাজে নিয়োজিত। 6 মাসে 1 বছরে হয়তো বাড়িতে আছে, বহু আছে। তো যাই হোক, তাকে দেখেছি। এবার পুরনো ইতিহাস ঘাঁটতে গিয়ে দেখলাম যে এর কল রেকর্ড করা একটা নেশা, এবং সেগুলোকে রিভিল করা। কারণ একটা ভিডিও আমার চোখে আসলো, ওই যে বললাম না, যে যেখানে বলতে এসছে না তোমরা ভাবছো আমার স্বামীর চরিত্রের দিকে হাত উঠছে, না সেটা কোনো কথা না। সম্পত্তি নিয়ে একটা গন্ডগোল দেখেছিলাম, চুলচেরা বিশ্লেষণ করতে শ্বশুরবাড়ির সম্পত্তিকে, মানে বলেছিল যে আমি যদি আমার ছেলেদেরটা না করে নিই, মানে আমি যদি আমার ছেলের আমার প্রাপ্যটা না বুঝে নিই, তাহলে আমার ছেলেরা পরবর্তীতে, আমার 2 ছেলে পরবর্তীতে করবে, ঠকে যাবে। সেটাও কিন্তু মানে ইউটিউবের প্ল্যাটফর্মে সে শেয়ার করেছিল। ফ্যামিলি ম্যাটার, ফ্যামিলি কেচ্ছা বলবো। হ্যাঁ, সম্পত্তি নিয়ে ঘরে ঘরে অশান্তি। কেউ বলতে পারবে যে কারুর বাড়িতে পৈতৃক সম্পত্তি নিয়ে গণ্ডগোল নেই? প্রত্যেকটা বাড়িতে আছে, কম বেশি 98% বাড়িতেই আছে সম্পত্তি নিয়ে গণ্ডগোল। সেরকমই ওর পরিবারেও সম্পত্তি নিয়ে গণ্ডগোল। একটা জমি 3 ভাগে ভাগ হয়েছিল, সেই জমিগুলো কিভাবে কতটাও পেয়েছে পুরো ড্রয়িং করে দেখিয়ে দিয়ে, তারপরেও তাকে ঠকানো হয়েছে, তাকে কম দেওয়া হয়েছে, সেটা এই ওয়াইটিতে পুরো সুন্দর করে স্প্রেড করেছে। এবং তখনও বারবার বলেছে আমার কাছে কিন্তু কল রেকর্ড আছে। কি কথা হয়েছিল? কল রেকর্ড। তখনও কিন্তু শুনেছিলাম যে কল রেকর্ডের ওর ধমকি তখনও দিয়েছিল। আমি জানি না কোনো ভিডিওতে কল রেকর্ড দেখিয়েছিল, কিন্তু ওর এই কল রেকর্ডের অভ্যাসটা আজকের না, এটা পুরনো ইতিহাস। তো তখনও চ্যানেলটাকে দাঁড় করাতে পারিনি। প্রথমে স্বামীর একটু মানে ওর সঙ্গে থাকা যাচ্ছে না, হ্যাঁ তা না, মানে স্বামীকেই বিক্রি করেও হয়নি। সম্পত্তি মানে ফ্যামিলি, শ্বশুরবাড়িকে, রানাঘাটে সম্ভবত, হ্যাঁ রানাঘাটে বিয়ে হয়েছে, আসামের মেয়ে, রানাঘাটে বিয়ে হয়েছে, সেখানেও মানে ফ্যামিলি কেচ্ছা বিক্রি করেও চ্যানেলটাকে দাঁড় করাতে পারিনি। তারপরে কি করেছে? তারপরে বলেছে যে হাজব্যান্ড বলেছে যে কলকাতার দিকে যেহেতু চাকরি করে, একটা ভাড়া যাওয়ার ব্যাপার। তখন একটা ভালো বুদ্ধি দিয়েছে যে ভাড়া যেতে গেলে তো 10-12 হাজার টাকা কলকাতার দিকে ভাড়া নেয়। এটা একটা ভালো বুদ্ধি দিয়েছে দেখলাম, স্ত্রী হিসাবে ভালো বুদ্ধি। তার থেকে আমরা একটা লোন করে ফ্ল্যাট নিয়ে এবং সেটা ইএমআইয়ের মাধ্যমে সেটা শোধ হয়ে যাবে, এবং সেটাই করেছে বোধহয়। দমদমের দিকে কোনো ফ্ল্যাট কিনে নিয়েছে। আর এই শ্বশুরবাড়ির বাড়িটা এখানে বোধহয় 3 তলা একটা বাড়ি করেছে। তারপরে এইটুকু ওই ভিডিও থেকে বুঝেছি। তখনও কিন্তু এই শ্বশুরবাড়ির কেচ্ছাকে বিক্রি করতে একবারও ভাবিনি, এবং শ্বশুরবাড়ির সমস্ত রিলেটিভস, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, ছোটো মা, বড়ো মা, মানে যারা কাকি শাশুড়ি, কাউকে ছাড়েনি। সম্পত্তির ব্যাপারটা নিয়ে ইউটিউবেও ফলাও করে একে এবং ফলাও করে বলেছে যে
আমার কাছে কল রেকর্ড আছে, কি কথা হয়েছে না হয়েছে সবটা দেখেছি। তারপরে আসলো এই দাদার বিয়েটা। দাদার বিয়েতে আমি তখনও বলেছি, আজও বলেছি, বৌদির ওই দিকের কেউ ইউটিউব পার্টনার মানে ইউটিউবের পার্ট ছিল না। অতএব তোমাকে কে প্রশ্ন করেছে, কে তোমাকে ফোর্স করেছে, প্রমাণ কে চেয়েছে? দর্শকরা না, ভিউয়ার্সরা তোমার পারিবারিক প্রমাণ চাইতে পারে না, দরকারই ছিল না। দাদার বিয়েটাকে এইভাবে ফলাওভাবে দেখানোর দরকারই ছিল না, একটা ভিডিওতে বলে দিলেই হয়ে যেত। এটা আবার বলছি, এটা বিচারালয় নয়। আমি তখনও বলেছি, আজও বলছি, ভিউজ গেন করার জন্য, আর্নিং করার জন্য ওইভাবে কলগুলোকে রিভিল করেছে। বলছে পাড়া প্রতিবেশীকে বিশ্বাস করানোর দরকার হলে, পাড়া প্রতিবেশী তো আর ভিউয়ার্স না। তখনও বলেছি, আজকেও বলেছি। এবং লাস্ট ভিডিওটা, আমার ভিডিওটা দেখার পরে কলে জানিয়েছে যে বলেছে, কি বলবো, ভয়েস দিয়ে বলেছে যে আমি 5টা উকিলের সাথে কথা বলে তারপরে আমি যেটুকু দেখানোর সেটুকু দেখিয়েছি বলেছে। কিন্তু আমার প্রশ্ন এখানেই, তারপরে আমাদের সহক্রিয়েটারকে দেখেছি, সহক্রিয়েটার একটা ভিডিও দিয়েছিল যেখানে আমাদের ম্যাডামের সঙ্গে যুক্ত হয়েছে। আমি জানি না ম্যাডাম পারমিশন দিয়েছে কিনা এই কলগুলোকে রিভিল করার জন্য। এবার বলি, মেয়েটা অবশ্যই ভালো না। মেয়েটা আগের থেকেই জানাতে পারতো, কারণ মেয়েটা যখন বিয়ে করেছে তাদেরও পরিবারের একটা হিউজ পরিমাণ, একটা মেয়ের বিয়ে দিতে গেলে খরচা হয়েছে, বাবার একটা হিউজ পরিমাণ খরচা হয়েছে। এক্ষেত্রে বলবো মেয়েটা সত্যি অন্যায় করেছে, কিন্তু পাশাপাশি এটাও বলবো, কোনো একটা ভিউয়ার্স কিংবা কোনো একটা ভিডিওতে জানতে পারলাম 6 মাস ধরে, আমি যেটা বলেছিলাম 3 মাস কেনাকাটি করেছে, 6 মাসের রিলেশন ছিল, মানে দেখাশোনার পরেও 6 মাস পরে বিয়েটা হয়েছে। 6 মাসেও বুঝতে পারিনি মেয়েটা বা ছেলেটা যে মেয়েটা কেমন। 6 মাসে কখনো বুঝতে পারিনি মেয়েটার অন্য অ্যাফেয়ার আছে, কখনোই বুঝতে পারিনি। একমাত্র বউ ভাতের দিন থেকেই বুঝতে পারলো, কারণ আমরা রিচুয়ালগুলো দেখেছি, খুব সুন্দরভাবে বন্ডিং দেখেছি। মেহেদি অষ্টমঙ্গলা সাজিয়ে দেওয়ার থেকে এবং হাসি ঠাট্টা ইয়ার্কি সবটা দেখেছি। তারপরেও কি বুঝতে পারেনি? তখন বলছে যে তারপরে শুনেছি দাদাকে বিয়ের দিন কেউ ছবি পাঠিয়েছে। তারপরেও দাদা 6 মাসের মধ্যেও বুঝতে পারেনি যে মেয়েটা অন্য অ্যাফেয়ারে যুক্ত। এখানে তো আমার মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার আছে। যাই হোক, যে কলগুলো আমরা পেয়েছি সত্যি কথা সেগুলো শোভনীয় না, আর এটাও শোভনীয় না সেগুলো সোশ্যাল মিডিয়াতে পাবলিক করা। এটা যেখানে দেওয়ার সেখানে দেওয়া মনে হয় ঠিক ছিল, আর সেটা বুঝতে পেরেই আমার ভিডিওটা যাওয়ার পরে আর ভিডিও আসেনি, কল রিভিলের ভিডিও আর আসেনি, এবং প্রত্যেকের চোখ খুলে দিয়েছি যে এইটা বিচারালয় নয়। সবাইকে প্রমাণ করতে হবে যে তার বৌদি কতটা খারাপ। মেয়েটারও ফেস লস করেছে, মেয়েটার ফেস আজকে বিক্রি হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। তার সাথে দাদাকে কতটা ভালোবাসে, দাদার ফেসটাও রিভিল হয়েছে, বিক্রি করেছে দিনের পর দিন। কিন্তু দাদার আপডেট দিয়েছে কি কখনো দিয়েছে? দাদার আপডেট দেয়নি। দাদার একটা আপডেট দিতে পারতো তো, কিন্তু দেয়নি। দিনের পর দিন ভিডিওগুলো করেছে এবং দিনের পর দিন সেই ভিডিওতে ব্যাক ভয়েস দিয়ে ভিডিওগুলো ছেড়েছে এবং ডে 1 থেকে, হ্যাঁ আমরা বিয়ের ভিডিও করি, আমারও প্রচুর রিসেপশনের ভিডিও, বিয়ের ভিডিও প্রচুর আছে। তাই বলে প্রত্যেকটা মুহূর্ত, বৌদির প্রত্যেকটা মুহূর্ত ভিডিও করা এবং বৌদির প্রত্যেকটা কল রেকর্ড হলেও সেগুলো রিভিল করা আমার মনে হয় চরমতম নিন্দনীয় কাজ। আর সেটা বুঝতে পারার পরেই পুরো ভোল পাল্টে গিয়ে চাকদায় বিয়ে বাড়িতে সেই বিয়ের একটা ভিডিও দিয়েছে এবং নিজেকে সরিয়ে নিয়েছে। বুঝে গেছে যে এইবার ধরা পড়েছে, এইবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই ব্যাপারটা আসল রহস্যটা করতে পেরেছে যে আমি যেহেতু একজনের কাছে চলে গেছি অলরেডি, সেটা ফ্লাশ হয়ে গেছে, তারপরেও কেন সোশ্যাল মিডিয়াতে এসে এগুলো বিক্রি করতে হয়েছে আমাকে, সম্পূর্ণটাই রেভিনিউয়ের জন্য। এবং তারপরেই চ্যানেলটা ভাইরাল হয়েছে। এই যে 35,000 36,000 যে 37,000 যে ভিউয়ার্স, যে সাবস্ক্রাইবার, সেটা এই দাদা বৌদিকে বিক্রি করেই হয়েছে। আর এইটা আমি মনে করি না কোনো ভদ্র মেয়ের, কোনো ভালোবাসার বোনের কাজ। এটা আমি সেদিনও বলেছিলাম, আজকে স্মার্টলি বলছি, যেহেতু ব্যাপারটা আইনি জায়গায় চলে গেছিল এবং সেখানেই মিউচুয়াল ডিভোর্সের একটা সবটা জানতো, তবুও কেন এই কলগুলো রিভিল করলো? একদমই উচিত হয়নি। এবার বলি, 9 দিন আগে একটা কমিউনিটি পোস্ট আমার চোখে পড়েনি। এবার বলি, সবাই হয়তো ভাবছো আমি কেন এগুলো ভিডিও দিচ্ছি, তাই না? বলো হ্যাঁ, সবাই তখন ভাবেনি, এখন সবাই ভাবিয়ে বুঝিয়ে দিয়েছি যে তুমি রেভিনিউয়ের জন্য এই ভিডিওগুলো করেছো, ভিউজের জন্য।
আমি পাবলিক করতাম না যদি আমার পাড়ায় এসে মিথ্যে কথা না বলতো। পাড়ায় এসে, পাড়া আর ইউটিউব প্ল্যাটফর্ম কি এক হয়ে গেল? পাড়ায় এসে মিথ্যে কথা বলেছে, পাড়ার মধ্যেই মোকাবেলা করে তার উত্তরটা দিতে পারতো। পাড়ার লোক কি ইউটিউবে বাস করে? না তো। ইউটিউবে কেউ উত্তর, কেউ দক্ষিণ, কেউ পূর্ব, কেউ পশ্চিম, টোটাল ওয়ার্ল্ডের মানুষ বাস করে ইউটিউবে। ইউটিউবটা তোমার জায়গা নয়। পাড়ায় যখন এসে মিথ্যে কথা বলছে, তার আর মিথ্যে কথা বলে পার পাবে কেন? কারণ পাড়ার মানুষ তো তোমাদের জানে, তোমার বাবা মা, তোমার দাদা ভীষণ ভদ্র এবং সভ্যভদ্র মানুষ। অতএব পাড়ায় এসে বললেই পাড়ার লোক বিশ্বাস করবে কেন? যখন দেখেছে পালাবার পথ নেই তখন এইটা দিয়েছিল, কিন্তু আমি ওভারলুক করে গেছি। আমি দেখিনি যে এইটা দিয়েছিল, এই পোস্টটা করেছিল, কিন্তু এই পোস্টটা আমার উদ্দেশ্যেই করেছিল। কারণ এই ভিডিওটা করার পরে, মানে আমি একটা ভিডিও করার পরেই এই পোস্টটা হয়েছিল। এটা আমি আজকে দেখতে পেলাম। আমাদের পাড়ায় এসে সবার সামনে এক কথা বলছে, আবার লোকজনকে আলাদা আলাদা করে আমাদের নামে মিথ্যে কথা বলছে। ও আচ্ছা, আর সেইটাকে তুমি সুযোগ নিয়ে সেইটাকে তুমি ওয়াইটি প্ল্যাটফর্মে বিক্রি করে দিয়েছো। মানে ওয়াইটি প্ল্যাটফর্মে এসে বুঝিয়েছো প্রত্যেকটা লোক তোমার ভিডিও দেখে না, পাড়ার প্রত্যেকটা লোক ভিডিও দেখে। আর তোমার যে ভিউয়ার্সরা তারা নিশ্চয়ই জানতো তোমার পাড়ায় কি হচ্ছে, জেনে গেছিলো বলো যে তোমার পাড়ায় কি হচ্ছে। ওয়াইটি মানে ইউটিউব প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়াতে সবাই জেনে গেছিলো তোমাদের পাড়ায় কি হচ্ছে। ওই জন্য তোমাকে সমস্ত কল রেকর্ডগুলো তুলে দিতে হয়েছে। বৌদির মা আর মেয়ের যে কল রেকর্ডগুলো যেখানে তুলে দেওয়ার সেখানে না দিয়ে এখানে তুলে দিতে হয়েছে। আজকে বলাতে বাধ্য করছো, কারণ আজকে সবার চোখ খুলে গেছে। আচ্ছা, তারপর আমাদের পাড়ায় কাকিমণি জেঠিমণিরা গজরে উঠেছে, তারপর চাদর দিয়ে মুখ ঢাকে। তাহলে তো হয়েই গেছে, তাহলে সেই ভিডিওগুলো নিশ্চয় আছে, সেগুলো বিক্রি করে দাও। যে পাড়ায় এসে তাহলে সেই প্রমাণগুলো চাইতো, যে পাড়ায় এসে যে মানে যেটা করেছে। তুমি যা একজন ক্রিয়েটার, তুমি নিশ্চয়ই এই ভিডিওগুলো করে রেখেছো, তাহলে এই ভিডিওগুলো ছাড়লে না কেন? যে পাড়ায় এসে কীরকম মিথ্যে কথা বলছে সেগুলো ছাড়লে না কেন? কেন? কাকিমা জেঠিমারা গজে উঠেছে, হ্যাঁ মিটে গেছে, তাহলে সেইটা সোশ্যাল মিডিয়াতে কেন? পাড়াতেই মিটে গেছে তো। কাকিমা জেঠিমারা জানে তোমার মা বাবা, তোমার পরিবার কেমন, তারা গজে উঠে প্রতিবাদ করে দিয়েছে, তাহলে সেই প্রতিবাদের ঝড় ওয়াইটিতে কেন? মানুষ এখন ঘাসে মুখ দিয়ে চলে না, মানুষ বোঝে। তুমি দাদা বৌদির পুরো ঘটনা বলতে পারতে কল রিভিলগুলো বাদ দিয়ে টোটাল সোশ্যাল মিডিয়া বুঝে গেছে যে তোমার বৌদি মোটেই ভালো কাজ করেনি বা ভালো নয়, হয়তো কোনো অ্যাফেয়ারে যুক্ত, যেহেতু জানি না বলতে পারবো না। কিন্তু 6 মাস সম্পর্ক, একটা সম্বন্ধ হওয়ার পরেও 6 মাস তোমাদের সঙ্গে নিশ্চয়ই ফোনালাপ হয়েছে, কথাবার্তা হয়েছে, তারপরেই কিন্তু বিয়েটা হয়েছে। কি এমন হলো যে বিয়ের রাত্রিরেই দাদাকে আর পছন্দ হলো না, বাড়ির সবাইকে পছন্দ হলো? প্রশ্নটা আমার এখানে। আচ্ছা, গজরে উঠেছে, চাদর দিয়ে মুখ ঢাকে, ভুল করে চুপ থাকেনি। মেন্টাল প্রেশার আমাদের ফুল ফ্যামিলির পাচ্ছিল। বাবু মা দাদার শরীর খারাপ হতে লেগেছে। ও আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে দেওয়ার পরে বাবু মার শরীর ভালো হয়ে গেছে। আমার তো মনে হয় পাড়া প্রতিবেশী কাকু জেঠিরা যদি পাশে থাকে, ঢাল হয়ে, তোমার মতো এরকম মেয়ে যদি ঢাল হয়ে পাশে থাকে, তাহলে তো ঠিক হওয়ার কথা। তাহলে কি সোশ্যাল মিডিয়াতে এগুলো দেওয়ার পরেই তোমার মা বাবা একদম স্ট্রং হয়ে গেছে, একদম ঠিকঠাক হয়ে গেছে? হ্যাঁ, মেন্টাল প্রেশার তো একটা পড়েই। ছেলের মাথার উপর দিয়ে এরকম একটা বিপর্যয় গেলে, সত্যি কথাই তো, কোনো অন্যায় না করার পরে এরকম যদি হয়, হতেই পারে, মেন্টাল প্রেশার হতেই পারে। তার জন্য মেন্টাল প্রেশারের জন্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের মেন্টাল সাপোর্ট দেয়, সোশ্যাল মিডিয়া নয়। আচ্ছা, আমি ওর হাজব্যান্ডের নাম করে বলেছে আমার ফ্যামিলি, আমার স্যার, আমার পাড়ার সবাই যদি পাশে না থাকতো তবে হয়তো ফ্যামিলির কাউকে আমরা হারাতাম। তো হয়ে গেছে তো, সবাই পাশে থেকে তাদের স্ট্রং করে দিয়েছে তো, সেইগুলো কেন ওয়াইটিতে এসছে? কাউকে এত কষ্ট দিতে নেই। আমার এইসব প্রমাণ জাস্ট 1% দিচ্ছি তোমাদেরকে, বাকি সব এটাও 1% দিয়ে একটা ছেলেকে আর একটা মেয়েকে যথেষ্ট ফেস লস করা হয়ে গেছে। মানে তোমার দাদা আর বৌদিকে যথেষ্ট ফেস লস করে দিয়েছো তাদের। তোমাদেরকে বাকি সব আছে সুন্দরভাবে আসল জায়গায় দেওয়ার। হ্যাঁ, এটা তো নয় সেই জায়গা। এখানে একটা ভিডিও দিয়ে একটা দরকার হলে একটা কল রিভিল করলে, ভয়েস কল, একটা কল রেকর্ড দিয়ে একদম প্রমাণ করে দিতে পারতে। কারণ তোমাকে সবাই বিশ্বাস করে এই প্ল্যাটফর্মে, তোমাদের সবাই জানে একটা কলই যথেষ্ট ছিল। কিন্তু তুমি দিনের পর দিন কলগুলো রিভিল করছিলে এবং থাম্বনেলে বৌদির ছবি দিয়ে করছিলে।
যখন দেখেছো আমি বাদ সেধেছি এসে আমি একমাত্র, তখন সবাই তোমাকে বাহবা দিয়ে দিয়ে তখন তুমি বুঝতে পেরেছো। এবং আমার পরেও আমার একজন সহ ক্রিয়েটার আমার ভিডিওটাকে দেখেছে কিনা আমি জানি না, তার চোখেও আমার যে কাজ করেছে সেই কাজটাকে নিয়ে তারপরেও দেখেছি 2-3 দিন বাদে সেও একটা ভিডিও নামিয়েছে, প্রতিবাদী ভিডিও। তারপরেই তোমার টনক নড়েছে, তারপরেই তোমার এই পোস্ট। আমি চাই দাদার যেমন সামাজিকভাবে বিয়ে হয়েছিল ঠিক তেমনি সমাজের মাঝে দাদা এবং আমাদের সাথে কি ঘটেছে সব তোমরা যেন সত্য বুঝতে পারো। সামাজিক বিয়ে হয়েছে, সমাজ, সোশ্যাল মিডিয়াটা কি সমাজ? আমি এটা বুঝলাম না। আমার দাদার সামাজিকভাবে বিয়ে হয়েছে। আমি তো জানি সমাজ মানে পাড়া প্রতিবেশী। তুমি ভিডিও করেছো সেটা আলাদা ঘটনা, কিন্তু সমাজ কাকে বলে? তুমি যে পাড়ায় বাস করো, যাদের নিয়ে থাকো, তোমাদের আত্মীয় স্বজন আশেপাশে, তাদের নিয়ে তো সমাজ বলে। তাহলে সেই সমাজের মানুষ তো জেনে গেছে যে তোমার বৌদি কীরকম টাইপের এবং কেন সে চলে গেছে, তোমার দাদাকে পছন্দ হয়নি, ব্লা ব্লা ব্লা, বা তোমাদের মিটিং হয়েছে, দু পাড়ির থেকে বসছে এবং পাড়ার সবাই মিলে বসছে, সেই ভিডিওগুলো দেখেছি, জানা গেছে বসে। তো সামাজিকভাবেই তো মিটে গেছে, সমাজ তো জেনে গেছে। সোশ্যাল মিডিয়াতে জানাতেই হয়েছে। সোশ্যাল মিডিয়াতে জানানোর একটাই কারণ, ভিউজ, আর কিচ্ছু না। যেখানে তুমি ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেছো, যেখানে তোমার ব্যাপারটা বিচারাধীন ছিল, তুমি কেস করেছো, কোর্ট অবধি চলে গেছে, সেখানে সোশ্যাল মিডিয়ায় কি করছে? এটা বিচারালয় না, পুরোটাই তুমি করেছো ভিউজ গেনের জন্য, এবং সেটা আজকের ডেটে দাঁড়িয়ে সবার কাছে পরিষ্কার। তারপরেও লিখেছো জাস্ট কাউকে উদ্দেশ্য করেই বলছি, এই কথাটার জন্যই আজকে এই ভিডিওটা করলাম। বলছি ভদ্রতাকে বেশি কমজোর ভেবো না, জাস্ট কাউকে কাকে উদ্দেশ্য করে? কারণ তখন একমাত্র আমি তোমার আসলিয়াতটা তুলে ধরেছিলাম। তাহলে আমি কি ধরে নেব যে আমাকে উদ্দেশ্য করে এই কমিউনিটি পোস্টটা দিয়েছিলে? তাই আজকে যখন চোখে পড়লো আমার, তাই ভাবলাম যখন সবার চোখ পরিষ্কার হয়ে গেছে, একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে, তখন আজকে আবার তোমার কাহিনীটা আর একবার বর্ণনা করে যাই। তারপরেও দেখেছিলাম সহ ক্রিয়েটার ম্যাডামের সঙ্গে তোমার একটা ক্লিপিং। ভিউজের ভুকা আমরা সবাই, কিন্তু এই রকমভাবে একজনকে মলেস্ট করে, এইভাবে তোমার বৌদিকে বিক্রি করে, ফেস বিক্রি করে, এইভাবে ভিউজ ইনকাম করা, ভিউজ কামানো, সেটাকে নোংরামি বলে, অপরাধ বলে, যেটা নাকি বিচারাধীন আছে বা ছিল। হয়তো এতদিনে হয়তো হয়ে গেছে, মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে। তুমি যেটা করেছো আর যেটা তুমি করো, তোমার যদি ভিডিওগুলো না দেখতাম, তোমার শ্বশুরবাড়ির সম্পত্তিকে নিয়ে তুমি বিক্রি করেছো, তোমার হাজব্যান্ডকে ইনডাইরেক্ট বিক্রি করেছো, তাহলে বলতাম না আজকে। কিন্তু যখন তোমার পুরনো কিছু ভিডিও দেখেছি, তখন বুঝতে পেরেছি যে তুমি এই স্টাইলেরই ভিডিও করো, কাউকে কখনো সুযোগ পেলে বিক্রি করতে ছাড়ো না। ইভেন তুমি চাকদায় যে এসছিলে, যে কাকিমার বোনের মেয়ের বিয়েতে, সেখানেও একটা ভয়ঙ্কর ছবি দিয়েছো। সুন্দর একটা ছবি দিতেই পারতে, কিন্তু বিদায়ের একটা ওই রকম কান্নার একটা ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়েছো। ওরা কি সোশ্যাল ফিগার? ওদের থেকে কি পারমিশন নিয়েছো? নাওনি। তুমি বিয়ে তুলে দিতেই পারো, কিন্তু ওই রকম থাম্বনেল আমি জানি না যে মেয়েটার কতটা ফেস লস হবে, বা পরবর্তীতে যখন দেখবে হয়তো কষ্ট পাবে যে আমার এই ছবিটা এইখানে জলজল করছে। আবার আনন্দও পেতে পারে যে যখন বিয়ে হয়েছিল, তারপরে যখন সুন্দর সংসার করবে, তখন ভাববে যে বিদায়ের সময় কি ভয়ঙ্কর বিভৎস কান্নাকাটি করেছিলাম, আমি যেতেই চাইনি, জোর বেগে করে সে বিভৎস কান্নাকাটি। বন্ধুরা, লাস্ট ভিডিওটা তোমরা দেখো, মানে বিয়ে বাড়ির ভিডিওটা, যখন আমরাও কেঁদেছি, আমাদের মেয়ে যখন চলে যায় আমরাও কান্নাকাটি করেছি। কিন্তু আমার যেন একটু মনে হলো সাংঘাতিক কান্নাকাটি, মানে চোখে দেখা যায় না, আর সেগুলো ক্যামেরাবন্দি হয়েছে। কে করেছিল ভিডিওটা? তো যাই হোক, সঙ্গে তুমি ছিলে, দেখেছি সুন্দরভাবে প্রোগ্রামটাকে করেছো। তো যাই হোক, আমার মনে হলো আজকে যে এই কমিউনিটি পোস্টটা আমার উদ্দেশ্যে দেওয়া ছিল, তাই আজকে বলতে আসলাম। তুমি যেটা করেছো সেটা নিন্দনীয় অপরাধ, এটুকু শুধু বলে গেলাম। আর সেটা তুমি বুঝতে পেরেই তোমার ভিডিওর মুভমেন্ট চেঞ্জ করেছো, নালে তুমি ক্রমশ বৌদিকে বিক্রি করতেই থাকতে। যদি না আমার চোখে পড়তো বা আমাদের মতো কয়েকজন ক্রিয়েটারের চোখে না পড়তো, তুমি এটাকে সমানে এলাস্টিকের মতো বাড়াতে বোঝাতে পারলাম? চলো, আজকে এইটুকুই তোমাকে বলে গেলাম। আশা করি তোমাকে নিয়ে হয়তো আর ভিডিও করতে হবে না। আমার এইটুকুই আজকে বক্তব্য ছিল, কারণ সেদিনকে যখন ফার্স্ট ভিডিওটা আমি করেছিলাম তোমাকে নিয়ে, তখন, এবং অবশ্যই একজন ভিউয়ার্সের রিকোয়েস্টে করেছিলাম, তো অবশ্যই আমাকে তোমার কাছের ভিউয়ার্সরা অনেক কিছু বলে গেছিলো,
অনেক কিছু মানে কমেন্ট মানে নেগেটিভ কমেন্ট করে গেছিলো। সেদিন শুধু চুপ ছিলাম আজকের দিনটা দেখার জন্য। আজকে সোশ্যাল মিডিয়াতে সবাই বুঝতে পেরেছে তোমার আসলিয়াত উদ্দেশ্যটা কী। দাদাকে ভালোবাসলে দাদার ফেস, দাদার সাথে যার বিয়ে হয়েছিল 7 পাকে বাঁধা, ডিভোর্স হামাশাই হয়, তাকে এইভাবে তার ফেস এইভাবে বিক্রি করতে না। তো চলো, যদি মনে করে ওই তরফ থেকে কোনো স্টেপ নেবে তাহলে তোমার বিরুদ্ধে নিতে পারে। শেষে বলে গেলাম এটা, কারণ তার পারমিশন নিয়েছিলে, তার ফেস যে মানে রিভিল করেছো তার পারমিশন নিয়েছিলে, এবং অবশ্যই নেগেটিভভাবে রিভিল করেছো, একটার পর একটা রিভিল করেছো তার ফেস। সে যদি মনে করে তারা কোনো স্টেপ নিতে পারে, যেহেতু তারা সোশ্যাল ফিগার না, তাদের কোনো চ্যানেল নেই, তোমার পরিবারের কারোর কোনো চ্যানেল নেই, সেই জন্য বললাম। তো চলো, আজকে এটুকুই তোমাকে বলে গেলাম। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।